মঙ্গলবার কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার সময় রিপাবলিকানরা বারবার দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালেও ডেমোক্র্যাটরা প্রায় পুরো সময় জুড়েই নীরবে বসেছিলেন। তাদের কেউ কেউ ট্রাম্পের বক্তব্যে নিন্দাও জানান। তখন প্রেসিডেন্টের ঠিক পেছনে বসে পুরো হলের উপর নজর ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। ফক্স নিউজের সাক্ষাৎকারে তিনি ডেমোক্র্যাটদের আচরণের তীব্র সমালোচনা করেন। বিশেষ করে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ডেমোক্র্যাটদের অনাগ্রহ তাকে অবাক করেছে। ভ্যান্সের মতে এই ভাষণ ছিল আমেরিকার গৌরব ও বীরত্বের উদযাপন, যেখানে ডেমোক্র্যাটদের অনীহা ছিল স্পষ্ট। অর্থনীতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ভ্যান্স বলেন, বাইডেন প্রশাসন একটি বিপর্যয়কর অর্থনীতি রেখে গিয়েছিল। সরকারি তহবিলের জালিয়াতি ঠেকাতে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া নতুন দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেশের প্রতিটি প্রান্ত থেকে দুর্নীতির হিসাব বের করে আনা হবে। এছাড়া ইরানের সাথে বর্তমান সংঘাত নিয়ে ডেমোক্র্যাটদের উদ্বেগকে অযৌক্তিক বলে উড়িয়ে দেন ভ্যান্স। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের অবস্থান স্পষ্ট, ইরান কোনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। সি স্পেনের সাক্ষাৎকারে রিপাবলিকান কংগ্রেসম্যান গ্লেন গ্রোথম্যান মঙ্গলবারের ভাষণকে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হিসাবে বর্ণনা করেন। তার মতে, আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়ে এই ভাষণ সহায়ক হবে। জিওপির আরেক কংগ্রেসম্যান টনি উইথ দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার সরাসরি সুফল পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। শুল্ক নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কে ভুল আখ্যায়িত করে ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর বলে মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। বুধবার ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ভাষণ বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ না এবং সাধারণ মানুষের সমস্যাগুলো উপেক্ষা করা হয়েছে। ডেমোক্রেটিক সেনেটররা অভিযোগ করেছেন, জনগণের সমস্যা সমাধানের পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প বৈষম্যমূলক রাজনীতি করছেন। অন্যদিকে সেনেট মেজরিটি লিডার জন থুন দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প গত এক বছরে তার দেয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের পর বুধবার ক্যাপিটল হিলের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের ভাষণের তীব্র সমালোচনা করেন ডেমোক্রেটিক সেনেটররা। ট্রাম্পের ভাষণকে বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। তিনি বলেন, ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের প্রকৃত সমস্যাগুলো এড়িয়ে গেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সাধারণ মানুষের সমস্যা সমাধানের পরিবর্তে উল্টো তা নিয়ে উপহাস করেছেন বলে অভিযোগ করেন শুমার। তার মতে, ট্রাম্প বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতি দেশের ব্যবসায়ী ও কৃষকদের ক্ষতি করছে। তিনি আরো বলেন, বর্তমানে আইন শৃঙ্খলার নামে যে বিশৃঙ্খলা চলছে তা সাধারণ মানুষকে নিরাপত্তাহীন করে তুলেছে। Or farmers trying to get loans at the USDA, or the horror of 3,000 ICE agents roaming the streets in the metro, Minneapolis, St. Paul, and also, by the way, সেনেটর অ্যালেক্স পেডিয়া বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার স্বপ্নকে ধ্বংস করছেন। দেশের অর্থনীতি ও সমাজে অভিবাসীদের অবদান ও গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন তিনি। অন্যদিকে সেনেট মেজরিটি লিডার জন থুন প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের ভূয়সী প্রশংসা করেন। প্রেসিডেন্টের গৃহীত বিভিন্ন পদক্ষেপ দেশকে আরো শক্তিশালী করছে দাবি করে তিনি বলেন, রিপাবলিকানরা সাধারণ মানুষের সঞ্চয় বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং আবাসন সমস্যার সমাধানে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তাদের সমালোচনা করেন থুন। এছাড়া ইরানের বিষয়ে এক প্রশ্নের জবাবে জন থুন স্পষ্ট বলেন, ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে আমেরিকা বদ্ধপরিকর। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা আবার সঠিক পথে ফিরেছে বলেও দাবি করেন থুন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আমেরিকার সোনালী যুগ শুরুর দাবি তুলে তিনি আত্মবিশ্বাসী বার্তা দিলেও জনমত ও বিশ্লেষকরা ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন রটিংহাউস বলছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের বোঝানো ট্রাম্পের জন্য কঠিন হবে, কারণ তার সমর্থন কমছে এবং অর্থনীতি প্রত্যাশা মতো গতি পাচ্ছে না। কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ সারা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভাষণে তিনি দাবি করেন, তার নেতৃত্বে আমেরিকার সোনালী যুগ শুরু হয়েছে। I thought it was a lot of lies. I thought that it made the country even more divided. It was nothing but anger and anger messaging. নিউ ইয়র্কের এক বাসিন্দা ভাষণটিকে বিভাজনমূলক বলে মন্তব্য করেন, আর নিউ জার্সির এক নাগরিক বলেন, এতে অতিরঞ্জন বেশি ছিল। অনেকের মধ্যে ভাষণে ইতিবাচক চিত্র
তুলে ধরা হলেও বাস্তবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ এখনো চাপে রয়েছে। Is I don't know, a little bit too much exaggeration on things of the reality of what we're actually going through and living through and going through on a day-to-day basis. ইরান নিয়ে আন্তর্জাতিক উত্তেজনা এবং উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে দেয়া এ ভাষণে ট্রাম্প আবাসন, স্বাস্থ্যসেবা, ইউটিলিটি বিল, অপরাধ ও অবসর ভাতা নিয়ে কথা বলেন। তবে সমালোচকদের অভিযোগ, খাদ্য ও বাড়ির দামের মতো দৈনন্দিন ব্যয়ের সংকট তিনি সরাসরি স্বীকার করেননি। But now we're suffering for pride and ego. But I feel like that's a lot in politics. প্রায় 1 ঘন্টা 47 মিনিটের এই ভাষণটি কংগ্রেসের দেওয়া ইতিহাসের দীর্ঘতম প্রেসিডেন্টীয় ভাষণ। নিজের রেকর্ড ভেঙেছেন ট্রাম্প। সাম্প্রতিক জরিপে তার জনপ্রিয়তা কমার ইঙ্গিত মিললেও তিনি আত্মবিশ্বাসী সুর বজায় রাখেন এবং অর্থনীতি ও অভিবাসনের মতো বিষয়কে প্রধান রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। The one thing and the one issue that they are likely to do that on well is on immigration. বিশ্লেষকদের মতে ভাষণে নতুন নীতিগত প্রস্তাব খুব কম ছিল, বরং রাজনৈতিক বার্তাই ছিল মুখ্য। তিনি আবারও দাবি করেন অনথিভুক্ত অভিবাসীরা সহিংস অপরাধ বৃদ্ধির জন্য দায়ী, যদিও একাধিক গবেষণায় এমন সরাসরি সম্পর্কের প্রমাণ মেলেনি। There are some parts of it where it was a little confusing or where he wasn't able to really land a clear consensus on an issue. And তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা অভিবাসন ইস্যু এখনো ট্রাম্পের জন্য একটি কার্যকর হাতিয়ার। অন্যদিকে জনমত জরিপ বলছে অনেক আমেরিকান মনে করেন তার কঠোর অভিবাসন নীতি সীমা ছাড়িয়েছে, বিশেষ করে মিনিয়াপলিসের 2 আমেরিকান নাগরিক ফেডারেল এজেন্টের গুলিতে নিহত হওয়ার ঘটনার পর। কিউবার কর্মকর্তারা বলেছেন হাভানা থেকে প্রায় 200 কিলোমিটার পূর্বে ফালকোনেস্কে চ্যানেলের 1 নটিক্যাল মাইলের মধ্যে নৌযানটি পৌঁছায়। এরপর 5 সদস্যের একটি সীমান্ত টহল দল সেটিকে আটকাতে যায়। তখন স্পিডবোট থেকে গুলি ছোড়া হয় এবং কিউবার টহল নৌযানের কমান্ডার আহত হন। পরে কিউবান বাহিনী পাল্টা গুলি চালায়। কিউবার সরকারি টেলিভিশনে এ বিষয়ে সংবাদ সম্প্রচার করা হয়। কিউবার টিভি সঞ্চালক এস্থার লিলিয়াম গঞ্জালেস জানান, নিহত 4 জনই ফ্লোরিডা ভিত্তিক ওই নৌযানে ছিলেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহত কিউবান কমান্ডারকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বা আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিউবা ও আমেরিকার মধ্যে তীব্র উত্তেজনা চলাকালীন এই ঘটনা ঘটল। ওয়াশিংটন প্রায় সব তেল সরবরাহ বন্ধ করে দ্বীপদেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে। অবসরপ্রাপ্ত কর্নেল স্টিভ গ্যানিয়ার্ড বলছেন, কিউবার সার্বভৌম 12 নটিক্যাল মাইলের মধ্যে নৌযানটি প্রবেশ করেছে কিনা সেটা জানা দরকার, কারণ কিউবার বক্তব্যে আস্থা রাখা যায় না বলে মনে করেন তিনি। এক বিবৃতিতে কিউবা বলেছে তারা তাদের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় প্রতিরক্ষা রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার মৌলিক ভিত্তি। ওয়াশিংটনে কিউবার দূতাবাসও একই বার্তা দিয়ে বলেছে বর্তমান চ্যালেঞ্জের মুখেও দেশটি তার সামুদ্রিক সীমা রক্ষা করবে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, স্টেট সেক্রেটারি মার্কো রুবিও তাকে ঘটনাটি সম্পর্কে জানিয়েছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমেয়ার ঘোষণা দিয়েছেন, স্টেট ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আলাদা তদন্ত শুরু করা হবে। একই দিন মার্কো রুবিও ক্যারিবিয়ান অঞ্চলে সফর শুরু করেছেন। নেতারা সতর্ক করেছেন, কিউবায় বাড়তে থাকা মানবিক সংকট পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ক্যারিকম জোটের রুদ্ধদ্বার বৈঠকে রুবিও বক্তব্য দিয়েছেন। আলোচনার প্রধান বিষয় ছিল অভিবাসন, মাদক পাচার এবং আঞ্চলিক নিরাপত্তা। সার্জন জেনারেল পদে নিয়োগ অনুমোদনের শুনানিতে সেনেটরদের তোপের মুখে পড়েন প্রেসিডেন্টের মনোনীত ডক্টর কেইসি মিন্স। বুধবার সেনেট হেলথ কমিটির শুনানিতে টিকার কার্যকারিতা এবং শিশুদের হেপাটাইটিস বি টিকা দেওয়ার বিষয়ে উভয় দলের সেনেটরদের কঠোর প্রশ্নের মুখে পড়েন তিনি। শিশুকে টিকা দেওয়ার জন্য মায়েদের উৎসাহিত করবেন কিনা জানতে চাইলে এড়িয়ে যান কেইসি মিন্স। এমনকি অটিজমের সাথে টিকার সম্পর্কের বিষয়েও তিনি বলেন, এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে। ইউএস সার্জন জেনারেল পদের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ডক্টর কেইসি মিন্স বুধবার সেনেট কমিটির মুখোমুখি হন। শুনানির শুরুতেই হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়রের ঘনিষ্ঠ এই সহযোগী টিকা এবং জনস্বাস্থ্য ইস্যুতে তার অবস্থান তুলে ধরেন। Believe vaccines save lives. I believe that vaccines are a key part of every public
of any infectious disease public health strategy. সেনেট হেলথ এডুকেশন লেবার ও পেনশন কমিটির সামনে হাজির হয়ে কেসি মিন্স দাবি করেন শুরু থেকেই টিকাদান কার্যক্রমকে সমর্থন দিয়ে আসছেন তিনি। I do believe that each patient, mother, parent needs to have a conversation with their pediatrician about any medication they're putting in their body or their children's. হামের টিকার পক্ষে নিজের জোরালো অবস্থান ব্যক্ত করলেও তিনি বলেন সব অভিভাবকের উচিত তাদের শিশুর শরীরে কোনো ওষুধ প্রয়োগের আগে সংশ্লিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞের সাথে আলোচনা করা। I do believe vaccines save lives and are an important part of the public health strategy. হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়রের দীর্ঘদিনের প্রচারিত টিকার সাথে অটিজমের সম্পর্ক বিষয়ক বিতর্কিত তথ্যের বিষয়ে মিন্সের অবস্থান জানতে চান স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। জবাবে তিনি বলেন বিজ্ঞান পরিবর্তনশীল এবং টিকার সামগ্রিক প্রভাব নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। Has just committed a huge amount of funding to look at the exposome of all environmental factors that could be contributing to autism. And until we have a clear understanding of why kids are developing this at higher rates. অনলাইনে বিভিন্ন পণ্যের প্রচার এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে কঠোর প্রশ্নের মুখোমুখি হন মিন্স। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি অভিযোগ করেন মিন্স তার আর্থিক লেনদেনের কথা গোপন রেখেছেন, তবে এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন মিন্স। এর আগে নবজাতকদের হেপাটাইটিস বি টিকার প্রয়োজনীয়তা নিয়ে যে সংশয় প্রকাশ করেছিলেন কেসি মিন্স তা নিয়েও কড়া প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। এছাড়া হরমোনাল জন্ম নিয়ন্ত্রণ ওষুধের ঝুঁকি বিষয়ে নিজের মত তুলে ধরেন মিন্স, তবে এই ওষুধগুলো সব নারীর জন্য সহজলভ্য থাকা প্রয়োজন বলেও মনে করেন তিনি। I absolutely believe these medications should be accessible to all women, and also all medications have risks and benefits. যদিও গর্ভপাতের পিল মিফেপ্রিস্টোন বা শিশুদের আরএসভি টিকা নিয়ে করা প্রশ্নগুলো তিনি কৌশলে এড়িয়ে যান। ইরানের বিরুদ্ধে আবারও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট। কংগ্রেসে প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে ইরানের উপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পর বুধবার দেশটির 30 ব্যক্তি, নৌযান এবং প্রতিষ্ঠানের উপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার থেকে তার দেশ এক চুলও নড়বে না। অন্যদিকে IAEA প্রধান রাফায়েল গ্রোসি জানান ইরানের কাছে থাকা উপাদানগুলো দিয়ে দ্রুতই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করা সম্ভব। বুধবার ট্রেজারি ডিপার্টমেন্ট ইরান সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জ্বালানি তেলের ট্যাঙ্কারের উপর এই নতুন নিষেধাজ্ঞা জারি করে। মূলত ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং অবৈধ তেল বাণিজ্য বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন। ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল মোট 30টিরও বেশি ব্যক্তি, সত্তা এবং নৌযানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। ট্রাম্প প্রশাসনের দাবি এই নেটওয়ার্কগুলো ইরানের হয়ে অবৈধভাবে পেট্রোলিয়াম বিক্রি এবং উন্নত মানের প্রচলিত অস্ত্র উৎপাদনে সহায়তা করে আসছিল। এদিকে সেন্টকম মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন উত্তেজনার মাত্রার উপর ভিত্তি করে আমেরিকা পারস্য উপসাগর অঞ্চলে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন করেছে। ক্যাপ্টেন হকিন্স জোর দিয়ে বলেন সেনাদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আমেরিকা। ইরান থেকে পরিচালিত একটি ড্রোন ভূপাতিত করার কথাও জানান তিনি। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে ঠিক তখনই সুইজারল্যান্ডের জেনিভায় মুখোমুখি হতে যাচ্ছেন ইরান ও আমেরিকার প্রতিনিধিরা। প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া 10 থেকে 15 দিনের সময়সীমা শেষ হওয়ার মুখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন একটি ন্যায়সঙ্গত চুক্তিতে পৌঁছানো এখনও সম্ভব, তবে একই সাথে তিনি স্পষ্ট করে দিয়েছেন ইরান তার পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার থেকে এক চুলও নড়বে না। So we can build confidence on our nuclear program. And in return, we expect sanctions being terminated. এদিকে IAEA প্রধান রাফায়েল গ্রোসি জানান গত বছর জুনের 12 দিনের যুদ্ধের পর থেকে তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ পুনরায় পরিদর্শন করতে পারেননি। গ্রোসি জানান বর্তমানে ইরানের হাতে পরমাণু অস্ত্র না থাকলেও তাদের কাছে থাকা উপাদানগুলো দিয়ে দ্রুতই এই অস্ত্র তৈরি সম্ভব। Ser utilizado para la fabricación de armas nucleares. No quiere decir esto que haya armas nucleares en este momento, pero está ese material que puede tener ese uso. জেনিভায় কূটনৈতিক আলোচনার সমান্তরালে পেন্টাগন এবং ইসরায়েলি বাহিনী ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সম্ভাব্য বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। যদি চলতি সপ্তাহের এই আলোচনা ব্যর্থ হয় তবে প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক পদক্ষেপের চূড়ান্ত অনুমোদন দিতে পারেন বলে আলোচনা শুরু হয়েছে।